ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান রয়েছেন আমাদের সঙ্গে। জনাব শফিকুজ্জামান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং আমরা প্রতি বছরই দেখি যে রমজান যখন আসে তার আগে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এবং একটা হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের মধ্যে দেখা যায়। এবার আমরা দেখলাম যে এলসি বেড়েছে ৩০০% পর্যন্ত। বাজারে আসলে এর প্রভাব কেমন পড়বে, সুলভ মূল্যে এবার আসলে পণ্য কিনতে পারবো কিনা? প্রথম যে বিষয়টি হলো যে আমাদের রমজানে অনেকগুলো পণ্যের চাহিদা বেড়ে যায় এবং সেটি হলো চাহিদা যদি বেড়ে যায় তখন যদি যোগানটা ঠিকভাবে না থাকে তখন বাজার কিন্তু অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু পণ্য যেগুলো আপনারা দেখালেন তার মধ্যে ছোলা, খেজুর বিশেষ করে এই দুটো পণ্য কিন্তু শুধু রমজানেই আপনার 80% ব্যবহার হয় সারা বছরে। আর বাকি যেটা আছে তেল, চিনি, ডাল জাতীয় পণ্য এগুলো কিন্তু আপনার অলমোস্ট দ্বিগুণ না হলেও আপনার অন্তত 80% কিন্তু চাহিদা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যোগানটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা দেখেছেন যে বিগত অনেকগুলো বছরে আমাদের যেটা ব্যাংকের সমস্যা ছিল, বিশেষ করে এবারে রিজার্ভ তো 30 বিলিয়নের কাছাকাছি, সেখানে আমাদের এলসিটা যদি প্রপার টাইমে না খোলা হয় এবং আপনি জানেন যে এই পণ্যগুলো কিন্তু অনেক দূর দেশ থেকে আসে, বিশেষ করে আমাদের তেল, ছোলা, তেল, চিনি এগুলো আসে সেই আর্জেন্টিনা, ব্রাজিল থেকে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে ছোলা। এগুলো যদি এত দূর থেকে আসার ক্ষেত্রে সেখানে অন্তত আমাদের একটা রমজান তো ফেব্রুয়ারিতে শুরু হবে, তো তার আগে থেকে যদি এটি যদি প্রকিউর করা না যায় তাহলে কিন্তু আপনার এই পণ্য সংকটের কারণে কিন্তু দাম অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে যেটা একটা খুব ভালো দিক যে আমাদের রিজার্ভে কোনো সমস্যা নেই এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা দেখলাম সেখানে দেখা গেল যে তারা এলসির ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের ভোগ্যপণ্যের ক্ষেত্রে সেখানে তারা যেটা একটা সময় ছিল 100% মার্জিনে দেওয়া হতো, তো সেখানে তারা এলসির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটা জিনিস এখানে আমি একটু আপনার সঙ্গে অ্যাড করি যে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না, এই বিষয়টাকে আপনারা আসলে কি মানে হস্তক্ষেপ কখন করতো? আসলে যখন আমার রিজার্ভের সমস্যা থাকে তখন তাকে কিন্তু রেশনিং করে এলসিটা দিতে হতো। তাই যেহেতু এখন আপনার রিজার্ভের সমস্যা নেই, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ মানে যেটা হলো যে কন্ট্রোল করতো সেই কন্ট্রোলটা করবে না। আরেকটা জিনিস এখানে পজিটিভ দিক সেটি হলো আপনার এলসির যে আমার যে টাইম লিমিটটা সেটা কিন্তু বাড়িয়ে আপনার 90 দিন করা হয়েছে, যেটা খুবই পজিটিভ দিক সেই ক্ষেত্রে। এবং আপনার অলরেডি যেটা এলসি খোলা হয়েছে সেখানে দেখলাম যে রমজানের যে বাড়তি চাহিদা বা চাহিদার সাথে যে যোগান সেটা কিন্তু আপনার এলসি অনুযায়ী সেটা পণ্যটা আসবে। এখন যেটা বড় চ্যালেঞ্জ হলো যে পণ্যটা আসবে কিন্তু এটির ডিস্ট্রিবিউশন সেই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে আমরা দেখেছি যেহেতু চাহিদা বেড়ে যায় সেখানে আমাদের অনেক কতিপয় ব্যবসায়ী এটা তো আসলে ভোক্তার কাছে পৌঁছায়। কিছু পণ্য আছে রিফাইনারির মাধ্যমে, কিছু পণ্য আছে যে আপনার ডাইরেক্ট ইম্পোর্ট করে আমাদের পাইকারি বা খুচরা বাজারে যায়। সেক্ষেত্রে যেটা আছে যে এই সাপ্লাই চ্যানেলে কেউ কোনো জায়গায় হোর্ডিং করে বা মজুত করে আপনার বাজার অস্থির করছে কিনা সেই জায়গাটা। এবং এখানে সেটা নিয়ে কি আপনারা ভাবছেন? সেখানে আসলে ক্যাবের পক্ষ থেকে আমরা যেটা সরকারকে বলবো যে স্পেশালি এখন তো আমি তো সরকারে নেই, আমি সরকার থেকে বেরিয়ে আসছি এবং কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। সেটা হলো যে আমাদের বাজার মনিটরিং এবং এই যে ইম্পোর্ট যেটা হচ্ছে এলসি সেটেল হয়েছে কিনা, পণ্যটা ঠিকমতো রিফাইনারিতে আসছে কিনা এবং সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোনো জায়গায় কোনো কেউ এরকম কোনো বাধা সৃষ্টি করছে কিনা বা স্টক করছে কিনা সেই জায়গাটা আসলে কঠোর মনিটরিং দরকার। এবং সেই মনিটরিংয়ের ক্ষেত্রে আবার যেটা হয়েছে কি যে অনেক সময় ওই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি যেখানে ডিজি ছিলাম সেখানে দেখা গেলো তারা করছে, তার পাশাপাশি আমি বলবো যে আদার্স এজেন্সিগুলো বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে কাজ করা দরকার, কারণ এখানে গোয়েন্দা রিপোর্ট ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে আমাদের উপজেলা পর্যায়ে ইউনো সাহেবরা আছেন, জেলা প্রশাসক মহোদয়রা আছেন, তাদের যে নেটওয়ার্ক আছে এবং তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে তারাও আসলে এই মনিটরিংটা করা দরকার। অর্থাৎ এটি একটি মানে কোনো প্রতিষ্ঠানের উপরে না চাপিয়ে এটা সামগ্রিকভাবে সম্মিলিতভাবে যদি তদারকি করা যায় তাহলে ভালো হবে। আচ্ছা, একদিকে আমরা দেখলাম যে খেজুর কিনতে গেলে যেমন প্রতি বছর আমাদের অনেক হিসাব নিকাশ করতে হয়, এবার কি খেজুর আমরা সুলভ মূল্যে পেতে? এখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটি হলো যে একটা সময় আমাদের যখন ডলারের সংকট ছিল তখন আমরা বিদেশি ফল ইম্পোর্টের ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশন দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের বিশেষ করে আমার রিকমেন্ডেশন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তখন এনবিআরকে লেখা হয়েছিল যে ওখানে আপনার ট্রেড কমিশন রিপোর্ট অনুযায়ী আমরা ডিউটিটা বাড়িয়ে দিয়েছিলাম। এটা হলো বিদেশি যে কোনো ফলের জন্য, কিন্তু খেজুরও তো বিদেশি ফল হিসেবে ওই ডিউটিটা অনেক বাড়তি ছিল। এই কারণে
আমদানি এবং ডিউটি প্রাইস দিয়ে দেখা গেল যে এটি নিম্ন মানে আমাদের সাধারণ মানের খেজুর যারা আমাদের প্রান্তিক মানুষ খায় সেটাও কিন্তু অনেক বেশি দাম ছিল, 200-250 টাকা পর্যন্ত কেজি হয়ে যাচ্ছিল। এখন আমরা যখন দেখলাম যে এই আমদানিটা কম হয়েছিল, তখন আমি 2 বছর আগের কথা বলছি, তখন ফোকাস করা হয়েছিল যে এই ডিউটিটা কমানোর। কিন্তু সরকার এই ক্ষেত্রে যেটা হয় কি যে সরকারের অনেক সময় সিদ্ধান্ত নিতে সময় লেগে যায় এবং সেই জায়গায় কিন্তু আপনার ডিজাস্টার হয়ে যায়। এবং সরকার ঠিকই আপনার এনবিআর থেকে ডিউটিটা কমানো হলো, সেটা এমন সময় কমানো হলো মাত্র রমজানের 15 দিন আগে। তখন কিন্তু আসলে আমরা আমদানি করে এটা মিডল ইস্ট থেকে খেজুরগুলো আসে, সেটা কিন্তু সময় পার হয়ে গেছে। এই কারণে আমি বলবো যে কোনো পণ্যের যদি ডিউটি অ্যাডজাস্ট করতে হয়, ইন্টারন্যাশনাল প্রাইস যদি বেড়ে যায় তখন আমাদের ডিউটি অ্যাডজাস্ট করতে হয়। সেক্ষেত্রে প্রপার সময়ে যদি না করা হয় তাহলে কিন্তু আপনার বেশি দামে যদি পণ্যটা চলে আসে, বেশি ডিউটি দিয়ে যদি আমাদের মার্কেটে ঢোকে তাহলে তো আপনি দাম কন্ট্রোল করতে পারবেন না। তবে একটা জিনিস এখানে ব্যবসায়ীদের আমি বলবো, এটা আসলে অনেক ক্ষেত্রেই কতিপয় ব্যবসায়ীরা তাদের নৈতিক জায়গাটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। সেই খারাপ অবস্থাটা কি, সেটি হলো যে তারা চায় যে রমজান হলো তাদের ব্যবসার একটা মৌসুম, যেটা আসলে মুসলিম আমাদের রমজানের যে মূল চেতনার বাইরে। সেই জায়গায় আমি বলবো যে তাদের ওখান থেকে একটু বেরিয়ে আসা দরকার। আরেকটা জায়গায় আমি ফোকাস করবো আমাদের ভোক্তাদের মধ্যে। আমরা যেটা করি যে ঠিক রমজানের আগের 1 সপ্তাহ বাজারটা খুব অস্থির হয়ে যায়, কারণ আমরা 1 মাসের পণ্যটা ক্রয় করি। সেখানে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সব ভোক্তাদেরকে আমি অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করবো এই বলে যে আমাদের পণ্য অ্যাভেলেবেল আছে, আপনারা পর্যায়ক্রমে কিনবেন। আপনার 3 দিন বা 7 দিনের জন্য যদি পণ্যটা কেনেন তাহলে কিন্তু বাজারের উপরে চাপ কম পড়বে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, খেজুর যেমন গুরুত্বপূর্ণ, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে এলসি খোলার হারটা কমেছে, তাহলে কি এবার বাজারে এই পণ্যগুলোর সংকট তৈরি হবে? পেঁয়াজের ক্ষেত্রে তো আপনারা জানেন যে এবারে দেশেই পেঁয়াজ অনেক উৎপাদন হয়েছে এবং সেখানে সরকার যেটা আইপি দেওয়া বন্ধ রেখেছিল, পেঁয়াজের বাজারটা অস্থির হয়েছে। সরকার এখন ভাবছে কিছুটা আইপি দিবে, কারণ আমাদের পেঁয়াজের সংকটটা এই 2-3 মাসের সংকট, কিন্তু রমজানের সময় মোটামুটি আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের যেটা মূল পেঁয়াজটা সেটা কিছুটা উঠে যাবে, আমাদের যেটা মুড়ি কাটা পেঁয়াজ উঠে, পেঁয়াজের সমস্যা হওয়ার কথা নয়। আর আপনার রসুন বা আদা সেটাও কিন্তু আমরা হারভেস্টিং সিজনের সাথে আমাদের একটা হবে। তবে একটা জিনিস আমি বলবো যে একটা জায়গায় কিন্তু আমরা একটু ফোকাস করা দরকার, সেটি হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে কিন্তু আপনার এই রমজানটা শুরু হবে। সেখানে একটি নতুন সরকার, তাকে নতুনভাবে নির্বাচনে যে সরকারই আসুক, সেই নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জটা হলো যে এই নিত্যপণ্যের বাজারটা কন্ট্রোল করা। যেহেতু রমজান এমনি চ্যালেঞ্জ, আবার নতুন সরকারের জন্য এটা আমি বলবো একটা বড় চ্যালেঞ্জ। আর একটা হয় কি যে এই দ্রব্যমূল্য এমন একটা বিষয় যে সরকার যেই হোক, ইন্টারিম গভর্নমেন্ট হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, বা মানে যে অজনপ্রিয় যে সরকারই হোক, এই একটা জায়গা আছে যেটা হলো সরকারের ভাবমূর্তির বিষয়। অর্থাৎ দ্রব্যমূল্য যদি কোনো সরকার নিয়ন্ত্রণ না করতে পারে, সে যতই পপুলার হোক, তার কিন্তু আসলে এখানে ইমেজ ক্রাইসিস হবে। সেই জন্য আমি বলবো যে একটি নতুন সরকার যেহেতু আপনার নির্বাচনের পরে আসবে, সেই জায়গায় একটু বেশি ফোকাস করা দরকার সবার, যে যাতে এই সরকার যেন এসেই একটা মানে আমি বলবো যে একটা অজনপ্রিয় একটা ইস্যু নিয়ে তাকে যেন চ্যালেঞ্জের মধ্যে না পড়তে হয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আসলেই চাইবো যে রমজান সামনে আসছে এবং বাজার যেন স্থিতিশীল থাকে, একদম প্রান্তিক মানুষ থেকে সবাই যেন আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যেন স্বস্তির সঙ্গে কিনতে পারে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাজার পরিস্থিতি নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান।